করে যান। নব্বই মাত্রাটা নিয়েছি। যেটা হচ্ছে যে আমি মোহাম্মদ আকাশ, এবং আমি নামটা বলুন, নামটা বলার পর হ্যাঁ, এটা তো বলবোই বস। আপনি জাস্ট নর্মালি বলেন আমাকে যে পরিবার বড় ছেলে যে কথা বলতেছিলেন, আমি ওই প্রশ্নে এখন গেলাম না। আমি স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম, কিন্তু আসলে সংসারের দায়িত্ব হয়তো আপনাদের কাঁধে ছিল। আমি ওইগুলো বলবো আর ওইটাই কি। বলেন আপনি করতেন। এখন কোনো একটা কারণে আমার লাইফটা আসলে এখন নতুন একটা লাইফের দিকে এগোচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি মোহাম্মদ আকাশ, আমার বাড়ি হলো ময়মনসিংহ নেত্রকোনায়। তো আমি আগে পড়াশোনা করতাম, কিন্তু পরিবারের চাপে, মানে পরিবারে বড় ছিল তো এই জন্য কি আমার অল্প বয়সে কি চাকরি নিতে হয়। তো আমি নারায়ণগঞ্জে একটা মিষ্টি দোকানে জব করতাম, সেলসম্যান। তো আমি প্রতিদিনের মতো গিয়ে দোকান খুলি, সকালে গিয়ে দোকান খুলি। তো তেমন বেচাকেনা ছিল না বিদায় আর কি, দোকান বন্ধ করে চলে যাই। তো বিকালে আর কি আবার আসছিলাম দোকান খুলছি। খোলার পরে আর কি রাস্তার মধ্যে আন্দোলন হচ্ছিলো, তো আন্দোলনের সময় তো আর বেচাকেনা তেমন নাই। তো তেমন দোকানে বেচাকেনা না থাকে আর কি, মানে আমি আন্দোলনে গেলাম, গিয়ে আর কি মিছিল দিচ্ছি। তো এর হঠাৎ করে হেলিকপ্টার দিয়ে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এগুলোকে মারা শুরু করে। তো এগুলো আর কি দিয়ে আর কি মানে আমাদেরকে আর কি সরাতে পারে নাই, আমরা ওইখানে ছিলাম, মানে আমরা যাই নাই। তার আধা ঘন্টা এক ঘন্টা পরেই, তখন বাজে বিকাল 5টা থেকে 5:30। তো আধা ঘন্টা পরে আর কি পুলিশ হঠাৎ করে গুলি শুরু করে, মানে গুলি দিয়ে আর কি সামনে দিকে এগিয়ে আসতেছে। তো আমি ওইখানে ছিলাম। তো একজন ভাই আর কি আমার পাশে গুলিকে আর কি পড়ে যায়। তো ওই বাইকে পরিচিত, তো ওই বাইকে আর কি আমি আর কি ধরি, ওই বাইকে ধইরা সেফ জায়গায় রাখলাম। ওই বাইকে রাখি আমি আর কি দোকানের ভিতরে চলে আসি। আবার দোকানের ভিতরে চলে আমরা সারা লাগিয়ে লক করে দিই। তো সারা লক করার পরে পুলিশ আমার ভিতরে ঢুকা আমার এক সেকেন্ড ভাই, একটু পানি খাই একটু। আপনার বলার সময় যদি হচ্ছে ইমোশন চলে আসে, কোনো সমস্যা নেই, আপনি যা ন্যাচারাল সেটাই বলবেন, যা হয়েছে। ওই বাইকে সেফ জায়গায় রাখছি, সেফ জায়গায় রাখে মানে আমার দোকানের ভিতরে আমি চলে আসি। দোকানের ভিতরে এসে আমরা সারা লক করে দিই। তো সারা লাগানোর পরে দুইজন পুলিশ আসে মানে গুলি দিয়েছে। আর একজন পুলিশে তো শর্ট গান নিয়ে আর কি আমার বুকের মধ্যে তাক করে রাখছে আর বলতেছে, মানে গালিগালি করতেছে, কোবাকে আমার বাপ মার নাম তুলে অশ্লীল ভাষা গালিগালি করতেছে। তো এগুলো শুনতেছিলাম, তাও কিছু বলি না, যে আমরা কি মাপ চাইতেছি, যে হাজুর করতেছি, স্যার আমরা কিন্তু কিছু করি নাই, আমাকে মাফ করে দেন, এরকম যে গুলি দিয়েন না, এরকম করে হাত জুড়ে অনেকবার মাপ চাইছি। তা মানে শুনবে না, গুলি মেরে দিবে। তোমার সে তো আমার মানে আমার বুকের দিকে তাক করে রাখছিল। পরে আমি হাত দিয়ে নামাই দিয়েছিলাম বন্দুককে নয়, আমি হাত দিয়ে নামাই দিচ্ছি। পরে নামা দেওয়ার পরে ওনার বন্দুক থেকে আমার হাত আর কি এই তেমন 2 হাত, এই আধা হাতের মতো আর কি দূরত্ব। তো একদম কাছ থেকে গুলি করে দিছে। তো একদম কাছ থেকে গুলি করে দেওয়ার কারণে আর কি আমার পায়ের রগগুলো যা ছিল সবগুলো ছিঁড়ে গেছে। পা আর কি মানে পা আমার কাঁদতে হয়েছে। তো একদম কাছ থেকে গুলি করার পরও মানে আমি তো তেমন একটা টের পাই নাই, হঠাৎ করে একটা বড় অ্যাক্সিডেন্ট, তো টের পাওয়া যায় না। তো আমি হাত দিতে গেলাম, যে আমার একটা জিনিস খেয়াল আছে, যে যখন রক্ত বের হবে তখন রক্ত বন্ধ করাটা জরুরি, ইম্পর্টেন্ট। তো আমি রক্ত বন্ধ করতে গেলাম, তখন গিয়ে দেখি যে মানে আমার হাড্ডি মাংস সুযোগ করলে আমার হাতের মধ্যে লাগে, আর সবগুলো মানে ছিঁড়ে গেছে, সবগুলো ছিঁড়ে মানে একবার কিমা মতো আর কি হয়ে গেছে। তো এইগুলো দেখে মানে আর ঠিকঠাক রাখতে পারি না। তখন সুবা ছিল, সুবার থেকে আর কি বেডগুলো নিচে রাখা আমি কি শুইলাম। শোয়ার পরে স্টুডেন্ট ভাইয়েরা আমার নিয়ে দইয়ের একটা ফলের ব্যাঙ্গারি ছিল, ওই ব্যাঙ্গারিতে ফলগুলো নামাইয়া ওই ব্যাঙ্গারি দিয়ে কাজ করে নিল। আর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার এতে নারায়ণগঞ্জ চিটাং রোডে, আমার দোকানের পাশেই আর কি আন্দোলন হয়েছিল, তো এই কারণেই।
তো ওইখানে ব্যাঙ্গালি দিয়ে হসপিটালে নিল। তো তখন তখন তো ভাই পরিস্থিতি ছিল অন্যরকম, সিচুয়েশন অন্যরকম ছিল। অনেক জায়গা থেকে চাপ আসছিল যে ওই মেরে ফেলা হবে, এরপর মামলা হবে, পুলিশ কেস হবে ওইগুলা। তো ওই কারণে আমাদেরকে একটা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা হয়েছিল, যেহেতু মামলা টামলা যেন আর কি না হয়। আর দুই কথাগুলো বলতে যাই তাহলে ভাইয়া, আমার পরিবারের যে একটা স্বপ্ন ছিল যে আমার পাসপোর্টও করছি, পাসপোর্ট আমার সাথে আছে, পাসপোর্ট করছি, মেডিকেল করছি, ভিসাও আমার রেডি ছিল, আমার বিদেশ যাওয়ার প্ল্যান ছিল। আমার পরিবারের স্বপ্ন ছিল আর কি আমাকে নিয়ে। পারিবারিক, আমার আব্বু একজন কৃষক, আমার ফ্যামিলি, পুরোটা ফ্যামিলি আর কি আমার উপর করতে আর কি নির্ভর, যেহেতু আমি পরিবারে বড় ছেলে। তো পুলিশ একটা গুলিতে আর কি আমার সবগুলো স্বপ্ন আর কি শেষ হয়ে গেছে। আপনার কথাগুলো আমার নিজেকেই কাজ করতেছে। বিষয়টা হচ্ছে যে যখন আপনি সাঁতার লাগাই দেন, সেখান থেকে আমি আরেকবার যাব। সাঁতার যখন লাগাই দিলেন, আপনি তো চিন্তা করছেন যে আমি সাঁতার লাগাইছি, আমি তো ব্যাক করছি, কোনো রকম কোনো কিছু হবে না। আপনি হয়তো তাদের কাছে আকুতি করছেন যে না, আমার লাইফটাকে কোনো ইয়ে করে দিলাম, আমার পরিবারের ছিল ডিপেন্ডেন্ট। এইভাবে যদি কথাগুলো বলেন, সেই সময় আপনার মনের পরিস্থিতি, আপনার যদি কান্না বা চোখ দিয়ে পানি আসে, ডোন্ট বি হেজিটেট। আপনার মতো গল্প এরকম আরও 250, 300, 500 মানুষের আছে, তাই না? আপনি তো তাদের সবাইকে রিপ্রেজেন্ট করতেছেন। মানে একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে হলো মানুষের লাইফটাকে কোন জায়গায় মধ্যে নিয়ে যায়, একটা পরিবারকে কীভাবে কী করে। আপনি জাস্ট নর্মালি এখানটাই বলেন, আন্দোলন থেকে আপনি সাঁতার যখন লাগবে সেখানে গাইড করেন। তো আমি ওইখান থেকে আয়সা বসছিলাম, আমার দোকানে আয়সা বসছি, দোকানে আইসা আমি শাটার লক করে দিছি। তো হঠাৎ করে আমার পিছু আর কি দুজন পুলিশ আসে কি হঠাৎ করে গুলি শুরু করে, শাটারের ওইদিকে গ্লাসগুলো সবগুলো ভেঙে ফেলে। তো একজন পুলিশে আমার শর্ট গান নিয়ে আর কি বুকে মারা তাক করে রাখছে আর গালাগালি করতেছে যে তুই হলো আসল, মানে তুই হলো মেন, তুই হলো গেছিলি লিখে লেগে এরকম। এরপর আমার বাপ মার নাম তুলে গালাগালি করতেছে। আমি ওনার কাছে হাত জোর করে মাপ চাইতেছিলাম যে স্যার আমাকে গুলি দিয়েন না, আমার স্বপ্নগুলো ইয়ে করেন না। যে আমার অনেক স্বপ্ন, আমার পরিবারে বড় ছেলে আমি, আমাকে কোনো কিছু করেন না, আমাকে গুলি দেন না, হাত জোর করে আমাকে মাপ চাইতেছিলাম। তাও আর কি উনি মানে গুলি করে দেবে কি কনফার্ম। তো দোকানের ভিতরে ঢুকে পড়ছে, তো তেমন একটা দৌড় দেওয়ার সিস্টেম নাই। আর দৌড় দিলে উনি বুকে গুলি করতে পারে বা পিঠে গুলি করতে পারে। তো আমি উনি তো গুলি মেরে দেবে, আমি কোনো কাছে অনেক হাত জোর করছি যে আমার স্বপ্নগুলো স্যার সবগুলো ভেঙে যায়, আমার পরিবারের সবার স্বপ্ন হলো আমাকে নিয়ে, স্যার আপনি গুলি করেন না। তাও আর কি উনি গুলি মেরে দেবে আমি কনফার্ম ছিলাম। তো আর কি আমি একটা বন্ধুকে নলটা আমি হাত দিয়ে নামাই দিছি। নামাই দেওয়ার কারণে বন্দুক থেকে আমার পা হলো এক হাত দূরত্ব। তো সে একবার কাছ থেকে একবার গুলি মারার কারণে আমার পাগুলো আর কি মানে সবগুলো একবার তৃপ্তি গেছে, মানে সবগুলো পা একবার কিমে হয়ে গেছে পাটা। তো রক্ত যা সবগুলো চলে গেছে। তো রক্তের অভাবে আমার পাটা কি মানে পাকে আমার কাটতে হয়েছে। কষ্টের বিষয়কে বলতে গেলে ভাই, যখন আমি পাগুলো দিকে মানে আমি দেখি, তখন মানে পুরো পৃথিবীটাকে উল্টে যায় যে আমার মতো বাইরে হাঁটতেছে, আমার মতো বাইরে চলতেছে। আমি আগেগুলো জায়গার মধ্যে খেলতে পারবো না, হাঁটাচলা করতে পারবো না তেমন। তারপরে ফুটবল ক্রিকেট ওইগুলো তো খেলতে পারবো না। আমার মাত্র একটা জীবন শুরুকালীন বয়স, এই বয়সটাতে আমার এরকম হয়েছে। মানে আমার পরিবারের যে একটা স্বপ্ন ছিল যে আমাকে নিয়ে তাদের সব কিছু প্ল্যান, তো আমি আর কি বড় ছেলে এরকম হয়ে গেছি, তারা আর কি মনে ভেঙে মরছে আর কি। আর কিছু কোশ্চেন করেন? খেলাধুলা পছন্দ করতেন? হ্যাঁ, ফুটবল ক্রিকেট আমি ফুটবল গেমও খেলি এখন। তো ওইগুলো পছন্দ করতাম, ওইগুলো জায়গার মধ্যে যেতে পারবো না আর কি, ওইগুলো আর কি নিয়ে আর কি অনেক কষ্ট। যে যখন আমার পা কাটছে, যখন আমি রাত্রে দেখলাম যে আমার পা নাই, তখন মানে আমি না চাইতে আর কি চোখ দিয়ে আর কি অটোমেটিক পানি আর কি চলে আসে। মানে আমি চাই না, অবশ্য ছেলে মানুষের মন শক্ত, তো আমি চাই না যে চোখ দিয়ে পানি আসুক, আমার কান্নার দিকে আর কি আমার পরিবার আগর ভেঙে পড়ে। তখন আমার প্ল্যান আসলো যে এই একটা পা নাই, তো এই জীবন আমার আগে কী হবে, আমি সুইসাইড করবো, আত্মহত্যা করবো এরকম আর কি। ওইরকম প্ল্যান শুনে আর কি মানে আমার আব্বু আর কি অনেক কাঁদতো যে এইসব বলিস না। তো ওই জায়গা থেকে আমাদের সবার প্রথম এখন কি ব্রাকের দিকে আসবো, ওই জায়গা থেকে মানে যখন আমি ওই খবর নিতাম যে আমি সুইসাইড করবো, আত্মহত্যা করবো, যে আমার একটা পা নাই, এই পা দিয়ে আমার জীবিত থাকে আর খিলাফ, তোমরা থাইকো, তোমাদের তো আরও 3টা ছেলে আছে, আমরা আবার 4 ভাই, তো তোমাদের আরও 3টা ছেলে আছে, তোমরা ওই যে কিনে থাকো, আমার আর বাঁচা থেকে লাভ নাই এরকম। তো ওই জায়গায় সবার প্রথমে খোঁজখবর নিয়েছিল আপনার ব্রেকে আমাদের খোঁজখবর নিয়েছিল। যদি ভাইয়া ব্রেকের বিষয়ে বলতে থাকি তাহলে
আপনার ব্রেকের প্রশংসা করে আমাদের শেষ করতে পারবো না। ব্রেক আমাদের সবার প্রথম খোঁজখবর নিছে, সবার প্রথম আর্থিক সহায়তা করছে। যেহেতু আমরা সবার প্রথমে গুলি গেছি 20 জুলাই, তো আমরা তেমন একটা আর্থিক সহযোগিতা পাই নাই, কোনো কিছু পাই নাই। এমনকি চিকিৎসা খরচেরও অনেক টাকা পয়সা গেছে। টাকা পয়সার বিষয়টা নাই বললাম, টাকা দিয়ে তো আমার পাড়ার ফিনান্সে যাবে না। যদি আপনি বলে থাকেন যে সরকারের কাছ থেকে আমরা কী চাই, তো আমরা চাচ্ছি যে এই যে ইউনিসেফ যে ফাউন্ডেশন হয়েছে, ওই ফাউন্ডেশনে তো তেমন একটা গ্যারান্টি নাই। যেমন কয়দিন আগে গেল বন্যার একটা এরকম সামনে একটা আরও কিছু আসতে পারে, তো আমাদেরকে ভুলে যাওয়ার কারণে ওইখানে সিস্টেম নিতেছে যখন টাকা আসবে তখন আমরা পাবো, যদি না আসে তাহলে আমরা পাবো না। তো ওইগুলো যদি না দিয়ে আর কি, মানে এমনিতে আমাদের এক্সট্রাভাবে কোনো একটা চাকরি বা কোনো একটা জব কোনো একটা ব্যবসা ধরে নিতে পারতো, যার যে স্কিল অনুযায়ী মানে যেটা পারে, তাইলে আর কি একটু ভালো হতো। হ্যাঁ, ব্রেক থেকে যে আমরা যে আশার আলো দেখাইছে ওনারা অনেক, আমাদেরকে যে পাড়া আমাকে দিচ্ছে, এগুলো আপনার বাংলাদেশের টপ 5-এর মধ্যে একটা পা, যার প্রাইস বলতে গেলে অনেক টাকা। তো সেটা আর কি আমাদেরকে দিচ্ছে আর কি, যেন আমরা আপনাদের মতো আর কি নর্মালি হাঁটতে পারবো, চলতে পারবো, কিন্তু তেমন মানে এই খেলাধুলা, তারপরে যেমন দৌড়াদৌড়ি বা একটু স্পিডে হাঁটা, ওইগুলো আর কি করা যাবে না, কিন্তু নর্মালি কাজকর্ম সব কিছু করতে পারবো। মানে ব্র্যাকেট থেকে অনেক সুখ করে দিচ্ছে আমাদের। নতুন হ্যাঁ, জীবন হয়তো বা আমি আমি চিন্তা করি আর কি, বেঁচে আছে যারা, যে আমি হয়তো বা একটু গরিব ঘরে, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, হয়তো একটু কষ্ট করে আর কি চলতে হতো। এখন না একটু ডাবল কষ্ট করতে হবে, ওইটাই আর কি। এমনিতে ওইটাই আর কি প্ল্যান। আমি সবাই স্বাস্থ্য মাস্টার ওনাদের কি বলছি, হয়তো একটু কষ্ট করতে হতো বেশি, তখন একটু আরও বেশি করতে হবে আর কি। ওইটা নিয়ে আর কি লাইফ চলতেছে। আর এই যে ব্রেকের থেকে যে আশাগুলো দিয়ে দেখা গেছে, সেটা হচ্ছে যে ওনারা আমাদেরকে পাটাও দিচ্ছে, সব কিছু দিচ্ছে। দেওয়ার পরে যে আশাগুলো দেখা গেছে, ওনারা বলছে যে যার স্কিল অনুযায়ী, মানে যেমন কোনো ভাই আছে ড্রাইভার, কোনো ভাই আছে অটো চালক, কোনো ভাই আছে রিক্সা চালক, এরকম কোনো ভাই আছে প্রাইভেট কার চালক, ওনাদেরকে যার স্কিল অনুযায়ী আর কি চাকরি দিবে বা ওনারা আর কি করে দিবে। তো ব্রেক থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু 19 আমারটা হয় নাই, কারণ আমি এই যে বিদেশ জব করেছিলাম, তো 5 বছর বাজায় করছিলাম, আইডি কার্ড একটা আমি বাজায় করছি। ওই আইডি কার্ডের আমাদের বয়স বেশি, যেমন একটা বয়স যেটা হ্যাঁ, ভিসা আমার মেডিকেলরা যেটা ভালো হয়েছিল, মেডিকেল করতে নিয়ে গেছিলাম। তো আমার বয়স হলো, সৌদি আরব নর্মালি বয়স থাকে 21-22 এরকম। তো আমার বয়স আসলো আইডি কার্ডে 19 বছরের কারণে আর কি হয় নাই, তার কারণে আর কি মেডিকেল ক্যান্সেল হয়ে গেছে। তো ক্যান্সেল হওয়ার কারণে অন্য দেশে আর কি চিকিৎসার মধ্যে প্রায় অনেক টাকা খরচ হচ্ছে, এতে প্রাইভেট ক্লিনিকে সবগুলো ডিটেল আমার কাছে আছে। চাইতেছি যে ভাইয়া ওই টাকা তো ফেরত দিয়ে আমার মানে পাঁচটা ফিরে দিতে পারবে না, ওই টাকা দিয়েও আমরা পুরো করতে পারবো। ওনারা যে আমার সবার ছোটো, আমি আমার ভাই 4 ভাই, আমি সব আবার বড় সবার ছোটো।